মানে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে আলোক বর্ষার সাথে আমার প্রেম আছে কিনা, সেটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আলোক বর্ষার আমি প্রেম করছি। হোয়াট অ্যাবাউট বিবৃতি? আর মাথায় রাখতে হবে, বহু প্রেম আমাদের ইন্ডাস্ট্রি কেন যে কোনো লাইফে প্রচুর মানুষ করে, কিন্তু তারা পরিণতি দেওয়ার প্ল্যানে করে না। কেউ ছবি তুললেই ফটোগ্রাফার হতে চায়, কেউ ছবি আঁকলেই বড় পেইন্টার হতে চায়। এবার জঙ্গলে হাতির করিডোর গুলোকে বন্ধ করে সেখানে ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে, রাস্তা ঢুকে দিচ্ছে, হাতিরা যাবে কোথায়? কিন্তু অথচ যারা লুকিয়ে ধ্যাসটামো করে, নষ্টামি করে, চিট করে, তাদের নাম নিয়ে কখনো কথা হয় না। এটা তুমি একদম ঠিক। আমাদের লিগালি, আমি এখন এই নিয়ে আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করতে চাই না। প্রসিডিউর চলছে। Why বিক্রম কন্টিনিউয়াসলি তোমার ছবিতে? নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি তথাগতর বাড়িতে। তথাগত মুখার্জি, নমস্কার। আপনারা চেনেন, কারণ চেনেন মানে ও তো এমনিতে পরিচিত মুখই, কারণ ও নিজে অভিনয় করে, ওর সঙ্গে ও খুব গুণী, ও পরিচালনা করে, এবং ওর পারিয়া আপনারা দেখেছেন, ভালোবেসেছেন। এবং আজকে আমি ওর সঙ্গে কথা বলতে এসেছি ওর পরের ছবি রাস, এবং তাছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে। ওর সবসময় জীবনে হয় কাজ নয় অন্য কিছু নিয়ে একটু চর্চায় থাকে। আমরা সব ব্যাপার নিয়ে কথা বলবো ধীরে ধীরে। আগে রাস, আমরা একটু রাসের টিজার। গ্রাম বলে একটু ডার্ক প্লেস মনে পড়ে। এনিথিং ক্যান হ্যাপেন টু ইউ। আমার জন্ম মানিকপুরে। গ্রাম। টিকে থাকার দৌড় শুধু না, আমরা কিন্তু টিকে থাকতে চাই না, আমরা বাঁচতে চাই। বাঁচবো, বেঁচে থাকবো। এই এটা কি সিনেমা হচ্ছে রে? গডজিলা না, হ্যাঁ, কিং কং। কিং কং। আরে সারভাইভ তো পোকামাকড় গুলোও করে, মানুষ কেন টিকে থাকতে চাইবে বলতে পারিস? ভরা যেই নিন আপনার চিহ্ন মুন্ডু। ভালোবাসা শব্দটা না ছাদের মতো, ন্যাড়া ছাদ, যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায়। কারণ জাতির সত্য সবাই হয় না, কেউ কেউই হয়। আচ্ছা, এটা তো একদম অন্য রকমের একটা টিজার দেখলাম, একটা গ্রামের ওপর একটা ভিত্তিক একটা ইয়ে, কি একটু ছোট গ্রাম নয় এটা আসলে। এটা আসলে এই ছবিটায় মূল 90-তে বড় হয়েছে, 90-এর দশকের আমরা যারা। আগেই বলে রাখি যে আপনার লেখা, আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম তখন আনন্দবাজারে আমি নিয়মিত পড়তাম, এবং আনন্দবাজারে আপনার বহু লেখা পড়েছি আমি। আপনাকে সামনাসামনি আপনার চ্যানেলের সূত্র দিয়ে দেখেছি আপনাকে, কিন্তু নাম হিসেবে কিন্তু আপনি আমার কাছে পরিচিত। কেমন? তো সেই সময়ে যে ছোটবেলাটা, এটা রাস খানিকটা আত্মজৈবনিক ছবি, যে সময় মানুষ কিছু হতে চাইতো না। এখন তো সবাই কিছু না কিছু হতে চায়। কেউ ছবি তুললেই ফটোগ্রাফার হতে চায়, কেউ ছবি আঁকলেই বড় পেইন্টার হতে চায়, সবাই কিছু হতে চায়। সেই সব মানুষদের কথা, যারা কিছু হতে চায় না, যারা শুধু বাঁচতে চায়, ভালো রাখতে চায় আশেপাশকে। একটা খুব ভালো ব্যাপার আগে বলে রাখি, কিছু ভাগ করবো না, কিছু দেবো না, ওর জন্য কেন করব, শুধু নিজেকে ভালোবাসার বিরুদ্ধে কথা বলবে রাস। কথা বলবে ইনস্টাগ্রাম, ফেসবুক, যে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, টুইটার, এগুলো রয়েছে, এগুলোর ভ্যালিডেশনে জীবনের সত্যি লুকিয়ে নেই, তার বিরুদ্ধে কথা বলবে রাস। কথা বলবে যে মানুষই মানুষকে বাঁচাতে পারে, তার পক্ষে কথা বলবে। পারিয়া যেমন বলেছিল যে আশেপাশের পরিবেশ নিয়ে পারিয়ার দ্বিতীয় ভাগ আসবে, পারিয়ার দ্বিতীয় ভাগের প্রস্তুতি শুরু হবে খুব শিগগিরই। ওটা আমি তো আসবো, ওটাতে আমি যাব। নায়ক নায়িকা রণজয়কে, রণজয় না, বিক্রমাদ্দি বলি না। হ্যাঁ, আচ্ছা, রণজয় বিষ্ণু একটা বিশেষ চরিত্রে রয়েছে এখানে, এবং পারিজাত চৌধুরী সেও একটি বিশেষ চরিত্রে রয়েছে। প্রচুর অভিনয়। Why বিক্রম
কন্টিনিউয়াসলি তোমার ছবিতে? কারণ তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ওয়ার্কশপের সময় আমি দেখেছিলাম বিক্রমের নিষ্ঠা, এবার নিষ্ঠাটা সিনেমার থেকেও বেশি বিক্রমের নিজের প্রতি। ওই জায়গায় বিক্রম সেলফ অবসেসড, মানে এই ব্যাপারটা আমি বুম্বাদার মধ্যেও দেখেছি যে সেলফ অবসেশনটা সিনেমায় নিজের চরিত্রের ডেভেলপমেন্টের জন্য যতটা পরিশ্রম করতে হয় এবং যা যা করতে হয় সেই প্যাশনটা বিক্রমের মধ্যে রয়েছে, যেটা আমি খুব কম অভিনেতার মধ্যে দেখেছি। তোমরা যদি না এক একজনকে ধরে তোলো, তুমি যদি আমি শুধু না, মানে আমার মতো যারা নতুন পরিচালক তারা সবাই। আমি তোমাকে এখন ইন্টারভিউ করতে এসেছি, তোমাকেই ধরবো। হ্যাঁ, তুমি যদি বিক্রমকেই বারবার রিপিট করো তাহলে পরে বাকিরা কি করে সুযোগ পাবে? তোমাকে আর একটু ভেবে দেখতে হবে। দেখুন, পারিয়া হওয়ার পারিয়া ঠিক আছে, ওর তো সিকুয়েল ওকে নিতে হতেই পারে, সেটা কোনো কথা না। এমন আগে তো একজন অভিনেতাকে তাকে তার যে স্টারডম, নির্ভরতা তৈরি হয়ে গেছে ওর প্রতি। না না না, সেই রকম নির্ভরতা, একটা তো আন্ডারস্ট্যান্ডিং আছেই একসাথে কাজ করার, কিন্তু মাথায় রাখতে হবে এটা অনির্বাণ চক্রবর্তীর সাথেও আমার তৃতীয় কাজ। একদম ভটভটি করেছি, গাকি বলে একটা ছবি এখন আনরিলিজড, প্লাস এটা। তো আমি বলছি এরকম অভিনেতাদের যাদের মধ্যে ওই 200% দেওয়ার প্রবণতাটা রয়েছে, তারা যতটা স্টারডমই পৌঁছে যাক না কেন, কারণ পারিয়ার পর কিন্তু বিক্রমের একটা নিজস্ব স্টারডম তৈরি হয়েছে এবং সেটা সচেতনভাবে পারিয়াতে তৈরি করা। কারণ আমার সিনেমা শুটিং এর যে রিহার্সাল, তার যে প্রসেস, সেটা একদম ওল্ড স্কুল, মানে একদম পুরোনো দিনের মতো 4 মাসের প্রি প্রোডাকশন, সেগুলোর সাথেও তো অভিনেতাকে অ্যাডজাস্ট করতে হবে। একটা কথা জিজ্ঞেস করছি, তো এই যে একটা সিরিয়াল চলাকালীন একজন পরিচালক সে মদ্যপান অবস্থায় গাড়ির অ্যাক্সিডেন্ট করলো, মানুষ মেরে ফেললো এবং তারপরে সে জেলে গেল এবং ইত্যাদি ইত্যাদি, আমি নাম ভুলে যাচ্ছি, ভিক্টো, হ্যাঁ, বা বাকিদের সব এসব হলো টলো, তো হিস্ট্রি ব্যাপার হলো, হ্যাঁ, এবং তাতে তাদের ক্ষতিও হলো। আচ্ছা, এবারে এই সাবজুডিস কেস আছে ধরো বিক্রমকে নিয়ে, ওটা নিয়ে আমি কথা বলছি না। তো সেক্ষেত্রে আমি জানি যে সে হয়তো ইচ্ছাকৃত না, কিন্তু এটাও তো ঠিক যে একটা মানুষ হিসেবেও তার একটা, এই নিয়ে তোমাদের মধ্যে কখনো কোনো কথা হয়েছে বা এটাকে কেন্দ্র করে? না, আমি এবার বলি, সেটা হচ্ছে জীবনে অ্যাক্সিডেন্ট কার কখন ঘটবে, মানে পেহেলগাঁওতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো যারা ওখানে ঘুরতে গিয়েছিলেন তারা কিন্তু বিন্দুমাত্র প্রত্যাশা করেন ওটা ঘটবে। ড্রিঙ্ক করে ড্রাইভ করা বিক্রমের যে আমি যতটুকু জানি যে এটা হয়েছিল না হয়নি, আচ্ছা আচ্ছা, এরকম কোনো ম্যাটার নিয়ে কথা বলতে পারি। আর আমার জাস্ট কৌতূহল যে তোমার সঙ্গে কথা হয়েছে কিনা। আমি বলছি যে সেটা নিয়ে তো কেস চলছে। আমার বিক্রমকে খুব ভালো লাগে। আমাদের ব্যক্তিগত কাজের পরিসরটা কিন্তু একেবারেই, আমার সাথে যারা মেলামেশা করে তারা জানে যে আমার কাজ কেন্দ্রিক। আমি খুব বেশি তাদের ব্যক্তিগত জীবন দিয়ে জাজ করি না যতক্ষণ না কাজে এসে প্রভাব পড়ে। মানে যদি আমার শুটিং এ কালকে যদি আমি কোনো নিষ্ঠার অভাব দেখি, আমি তাকে সকালে আসে দেরি করেছে, হ্যাঁ, তাহলে তুমি চেপে দাও। নাহলে ব্যক্তিগত সময়টা তোমার কি এলো? আমি একদমই বদারলেস, তার কারণ মানুষ হিসেবে আমার মেয়ে হচ্ছে ওই ছানারা দুজন যারা ঘুমোচ্ছে এখন, হ্যাঁ, তো তাদের সাথে ওর যখন বিয়ে দেবো না, তো তখন আমি শুধুমাত্র যে অভিনেতা কিংবা যে স্টার যাকেই নিয়ে কাজ করি না কেন, আমার কাজের সাথে যে যুক্ত, তার বাইরে কিন্তু আমি একেবারে ঘাঁটাই না। আর যে কোনো দুর্ঘটনায় খুবই দুঃখজনক পেহেলগাঁওয়ের ঘটনাটা, আবার পেহেলগাঁওয়ের ঘটনাটা মজার ব্যাপার হচ্ছে, অনেকে সেদিনকে একটা ঘটনা পড়ছিলাম যে একটা দোকানের রেস্টুরেন্টে 11 জনের একটা গ্রুপ যাওয়ার কথা, তাদের খাবারের নুন ফ্রাইড রাইসে বেশি হয়ে গেছে, এই জন্য তারা যেতে পারেনি, কারণ তাদের নুনটা দিয়ে আবার ফ্রাইড রাইসটা আবার তৈরি করে তাদের পাতে যতক্ষণ সার্ভ হচ্ছে ততক্ষণ ঘটনাটা ঘটে গেছে। সুতরাং দুর্ঘটনা কেউই প্রস্তুত থাকে না। এবং ধরুন আমার যেটা ধারণা, যারা এই ধরনের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করেন তো পানিশেবল অফেন্স, গোটা পৃথিবীতেই তারা নিশ্চয়ই এটা প্রথমবার করছেন, তারা হয়তো এটা অভ্যস্ত, সেই দিন অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এবং আমি এরকম জানি যে এরকম অভিনেতা জানি, এরকম অভিনেত্রী জানি যারা সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত করছেন এসব নিয়ে। এর ব্যাপার কি জানেন, তারাও এটা করেছেন। এবার মজার ব্যাপার হচ্ছে, আরো একটা বলি আপনাকে, সেটা হচ্ছে ধরুন যে একজন পাইলট এটা করলো, সমস্ত পাইলটরা বলবে আমাদের পাইলট সমাজ দূষিত হয়ে গেল, আমার পাইলট সমাজ এই হয়ে গেল। কিংবা একজন টিচার এটা করলো, কিংবা অন্য কোনো প্রফেশনে করেছে, তো টিচারও, হ্যাঁ, একটা টিচার হয়তো কারোর সাথে না, কিন্তু আমাদের অভিনেতাদের মধ্যে এটা লক্ষ্য করে আপনি দেখবেন, অভিনেতা হোক পরিচালক, মানে যারা আলোকবৃত্তের মধ্যে থাকে, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি, মারা গেছেন বলা উচিত না, পিচুসদার প্রসঙ্গে ওই কথাটা বলা হয়। হ্যাঁ, আমি বলছি যারা এই আলোকবৃত্তের মধ্যে, মানে মূলত ফিল্মের সাথে যুক্ত, তারা কেউ কিছু করলেই সবাই বক্তব্য রাখতে ছুটে আসে। মজার ব্যাপার হচ্ছে, অন্য প্রফেশন, ধরুন কর্পোরেট সেক্টরে অনেক রকমের হিউমিলিয়েশন হয়, বাকি কর্পোরেট একজন সিইও দুটো লোককে, স্টাফকে গলায় বকলস পরিয়ে অফিসে ঘোরাচ্ছিল ব্যাঙ্গালোরে, তার খবর আমরা সবাই দেখেছি। তা সমস্ত কোম্পানির সিইওরা বলবে আমরা ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, সিইও হয়ে এরকম করবে না। তোমাদের প্রফেশনটা তো আলো বেশি। হ্যাঁ, নিশ্চিতভাবে এত আলো, মানে একটা তুমি সিইও কে কজন চেনে? কারেক্ট, আমি সেই জন্যই বলছি আলো বেশি বলে। আজকে তোমাকে একজন সিইও থেকে
লক্ষাধিক বেশি মানুষ ছিল। আমি তোমাকে দেখলে হট করে ঘুরে দেখবো, আমি সে সিইও গেলে আমি বুঝতে পারবো সে সিইও না কি। আমি কিন্তু সাধারণ মানুষের বলা কথা নিয়ে বলছি না। আমার দুঃখ হয় তখনই যখন দেখি যে আমাদের প্রফেশনালি কেউ একটা কিছু ভুল করেছে, অন্যায় করেছে, এবং আমাদের প্রফেশনালি লোকজন সেটা নিয়ে পঞ্চায়েত বসাচ্ছে, ব্যান করে দেওয়ার কথা বলছে এদের সাথে কাজ করতে দিও না। আমি বলছি যে এগুলো জাজ করার আমরা কেউ নই। এবার মানে এরপরে আশা করা যায় তুমি আরো অন্যান্য হিরোদেরও সুযোগ দেবে। সুযোগ দেওয়ার কেউ নই কিন্তু, কারণ আমি সবার সাথে কাজ করতে চাই। আমি দেব, জিদ্দা, অঙ্কুশ, সোহম, আবির দা সবার সাথেই কাজ করতে চাই, এরকমটা নয়। বনি কারোর সাথে কাজ করতে চাই না এমনটা নয়, কিন্তু তাদের কাজ করার যে ধরন এবং তারা সিনেমাটাকে আমি 70 মিলিমিটারে দেখি, আমার সিনেমাটা আমি বড় স্কেলে দেখি। এবার তাদেরকেও যে আমি যে দর্শনটা বিশ্বাস করছি সিনেমা বানানোর সময়, তাদেরকেও তো বিশ্বাসটা করতে হবে, কারণ সিনেমার না একটা বিজ্ঞান আছে। তো আমি বলছি যে আমার সিনেমার যে বিজ্ঞান সেটার প্যারামিটার এটাই, সেটার বাইরে কিছু হয় বলে আমার জানা নেই। তোমার ছোটবেলাটা একটু জিজ্ঞেস করি। আমার ছোটবেলা উত্তর কলকাতায়, যা রাশে দেখা যাবে, এইটা হচ্ছে আমার ছোটবেলা। বাড়ির দাদা দিদিরা একদম তরুণ মজুমদারের সিনেমার মতো, বাড়ির দাদা দিদিরা গোঁফ লাগিয়ে নাটক করছে, চাদর দিয়ে পর্দা টাঙানো হচ্ছে, সবাই মিলে একসাথে হই হুল্লো, সবাই মিলে মাছ ধরতে যাওয়া। চাদর দিয়ে পর্দা টাঙানোটা আমাদের ছোটবেলাতেও ছিল, এবং ছোট দালানের মতো রবীন্দ্রনাথ কারেক্ট চাদরে সেফটি পিন লাগিয়ে ওর মধ্যে দিয়ে চালিয়ে রাশের সেট, এটা রাশে এইভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, ওই তারপর সরে গেল, ওই একটা জায়গাতেই লাইন টেনে এদিকে মা বাবারা দাদা দিদারা বসে আছে, এই দিকটা আমরা। আপনি যেটা বলছেন এই মুহূর্তে সেটাই রাশে আমরা শুট করেছি। আচ্ছা, এই যে ছোটবেলাটা আমরা হারিয়ে ফেলেছি, যে ছোটবেলাটা আমরা দেখতে পাই না, ওই আচারের শিশি ছাদে শুকোতে দেবে, ভাই বোনেরা মিলে ছাদের মধ্যে কাপড় দিয়ে একদম ওই সমস্ত দৃশ্য রাশে রয়েছে। তাই আমি শুরুতেই বললাম রাস আত্মজৈবনিক। হ্যাঁ, আমাদের মানে আপনি যদি রাস দেখেন কিংবা যখন দেখবেন তখন কিন্তু ওই ছোটবেলাটা খুঁজে পাবেন। তোমার একটু ছোটবেলাটা যেটা জিজ্ঞেস করছে এইভাবে যে তুমি কোথায় তুমি তো রামকৃষ্ণ মিশনে বর্ণগর স্কুল জীবনটা কিরকম ছিল, দুষ্টু ছিলে কিনা, তুমি ভালো পড়াশোনা ছিলে না দুষ্টু বেশি ছিলে, নাকি হস্টেলে থাকতে, এটা একটু বলো। হস্টেল না, আমাদের স্কুল যাতায়াত করে হতো। এবং আমার রামকৃষ্ণ মিশনে ছিলাম। দুষ্টু মানে আমাদের দুষ্টুমিটা এখনকার দুষ্টুমি থেকে একেবারেই আলাদা। আমরা ওই ক্লাসে কথা বলা কিংবা টিচার পড়াচ্ছে হয়তো কাটাকুটি খেলছি, এই সমস্ত আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমাকে ক্লাস মনিটর করে দেওয়া হয়েছিল। ক্লাস 5 থেকে 10 অব্দি আমি ফার্স্ট মনিটর ছিলাম। তো আমার রুল ছিল একটাই, যে যখন টিচার পিরিয়ডে গ্যাপ হতো, তো আর স্কুলে আমি পপুলার ছিলাম, বেসিক্যালি আমি স্টোরি টেলার ছিলাম। অর্থাৎ যখন টিচার অ্যাবসেন্ট করতো কিংবা দুটো টিচারের আসার পিরিয়ডের যে গ্যাপটা, সেই সময় আমি গল্প বলতাম, এবং আমি গল্প বললে সবাই শান্ত হয়ে যেত, এবং আমাকে অন্যান্য ক্লাস থেকে ডেকে পাঠানো হতো গল্প বলার জন্য। টিচার আসেনি, আমি গিয়ে গল্প বলবো, হেড স্যারও পাঠাতেন অনেক সময়। I was a storyteller in my school days. আর একটা ব্যাপারের জন্য পপুলার ছিলাম, আমার টিফিন। আমার মা ঘিয়ের লুচি পাঠাতো, তো সেইটা বিভিন্ন সেকশন থেকে ছেলেরা খেতে আসতো। তো যেটা বলছিলাম, দুষ্টুমিটা ছিল এরকম যে ওই টিচারের সময় আমরা যে গল্প করবো, আড্ডা দেবো, সেই সময় যদি কেউ ডিস্টার্ব করে কিংবা টিচারকে বলে দেয়, আমি তার নাম খাতায় লিখে দেবো মনিটর হিসেবে। সবাই গল্প করো, নিজের মতো আড্ডা মারো, করো না, নাহলে কিন্তু নাম লিখে দেবো। এটা ভালো। এবং আমরা যেটা করতাম, আমার যেহেতু সারা বছরই স্কুলে কালচারাল অ্যাক্টিভিটি হতো, কোনো সময় আবৃত্তি, আমি স্কুল ম্যাগাজিনের এডিটর ছিলাম। তবে সাদা পাতার প্রথম থেকেই তোমার এই কালচারাল ব্যাপারটার মধ্যে একটা, আমি আমার 6-7 বছর বয়স থেকে জানি আমি কি করবো। আমার কোন রকম আমি অন্য কিছু করিও নি, ট্রাইও করিনি। আমি আমার 14 বছর যখন বয়স, তখন আমি চপল ভাদুরীর সাথে ওয়ান ওয়াল করছি। এটা আমি দেখলাম যে তুমি যাত্রা করেছো 6 বছর বয়সে, চপল ভাদুরী 6 বছর না 14 বছর, 6 বছর বয়সে অভিনয় করা শুরু করেছি। কি অভিনয়? মূলত চপল ভাদুরীর সাথে যখন ক্লাস করছি, ব্ল্যাঙ্ক ভার্সে কাজ হচ্ছে। হ্যাঁ, সেটা মূলত গিরিশ ঘোষের লেখা শ্রী চৈতন্য লীলা কিংবা কৃষ্ণকে নিয়ে। চপলদা যশোদা করছেন, আমি কৃষ্ণ করছি, চপলদা সচিমা করছেন, আমি নিমাই করছি। বাড়িতে কারোর এটা ইনফ্লুয়েন্স আছে? বাবা একটু থিয়েটার করতেন, কিন্তু আমার এমনি ফ্যামিলিতে ওই দাদা দিদিরা যেটুকু নাটক, সুকুমার রায়ের গোফ চুরি হচ্ছে কখনো, বাড়িতে ওই আমাদের ওই সাদা রক যেরকম বললাম, ওই রকে চাদর দিয়ে পর্দা টাঙানো, বাড়ির আত্মীয়রা দেখছে। ওটাই ইনফ্লুয়েন্স। প্রথম চরিত্র ছিল মরা সৈনিকের পাঠ, এবং প্রশংসা পেয়েছিলাম যখন মৃত সৈনিকের পাঠ করেছিলাম, তখন আমি একটু নড়িনি, 5 বছর বয়সে। হ্যাঁ, ওটাই। আর বাবা অল্প বাবা ব্যাংকে চাকরি করতেন, বাবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ছিলেন। বাবা ওই অফিসের থিয়েটার, সেটা সব বাবারাই আমাদের সময় করেছে। হ্যাঁ, তো ওটা থেকেই তোমার শুরু। আর এই চপল ভাদুরীর সঙ্গে কাজটা কি করে হলো? কারণ আমি যেহেতু একটু লম্বা ছোট থেকে, তো আমাকে পাড়ার বিভিন্ন দল, আরিয়াদহ, দক্ষিণেশ্বর, ওইখানে আমি বড় হয়েছি যেহেতু বড়নগরে, তো বিভিন্ন দলে আমি অভিনয় করতে ডাকতো। তো সেই রকমই একটি ছোট যাত্রার দল ছিল, গোপাল বলে একটি ছেলে দলটি চালাতো, তারা শ্রী চৈতন্য লীলা করতো।
সেখানে চৈতন্যর পাঠের জন্য আমার 13 বছর বয়সে ডাকে। তো আমি সেখানে গিয়ে পাঠটা ভালো করি। তো সেখানে চপলদা শো দেখতে এসেছিলেন। তো ওদের আরেকটা বড় দল আছে, সেটা ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, সেটা ওই সুখিয়া স্ট্রিটে রিহার্সাল হতো। তো চপলদা বলেন তুমি নিমাই করবে, আমরা ওখানে করছি। তো সেই সূত্রে চপলদার সাথে আলাপ, এবং ওইখানে গিয়ে এবং আমি প্রথম পারিশ্রমিক পাই ওখানে 2000 টাকা একটা শোতে সেই সময়। নট ব্যাড। ছবিতে আগমনটা আমি ওই 6-7 বছরই বয়স, যে সময়টা বলছি, আমি কিংকং হলে দেখতে গেছিলাম। তো হলে দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি এটাই করবো। তাই? হ্যাঁ। আচ্ছা। এবং আমি বাবা মাকে ছোটবেলায় বড় হলে কি হবে, আমি সিনেমা বানাবো, হিরো হবো, এসব বলতাম, যেমন বাচ্চারা বলে, এবং কোনো রেফারেন্স নেই, কেউ নেই। তারপরে আমি সিনেমার লাইনে চেষ্টা কোথা দিয়ে করবো জানি না। এই যে কাগজে তখন বিজ্ঞাপন বেরোতো, বিজ্ঞাপন দেখে দেখে যেতাম, সব ভাবের অডিশন, 250-300 টাকা করে অডিশনের জন্য নিত, দিয়ে কোনো সিনেমা হতো। ও তাই? তো সেই সব করার পর একটা রূপক দাস সাথে আলাপ হয় আমার, বেসিক্যালি রূপক সাহা আলাপ করিয়ে দেয় রজতাভ দত্ত। রজতাভ দত্ত মানে আমাদের রূপক সাহা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের রূপক দা আর কি, রাইটার, সাংবাদিক রূপক দা, ক্রীড়া সাংবাদিক। রূপক দা তো উপন্যাস লিখতেন। তো রূপক সাহার লেখা আমি তখন পড়েছি। তো রূপক দার সাথে আলাপ হয়। রনিদা একটা কোনো অনুষ্ঠানে রনিদার সাথে আলাপ হয়েছিল, পাড়ার অনুষ্ঠান। তো রনিদা দেখে বলে তোর মধ্যে হিরো হওয়ার যোগ্যতা আছে, দাঁড়া আমি কথা বলাচ্ছি। ওদের কোনো থিয়েটার শো, সেটা এক্স্যাক্টলি মনে নেই। রূপক দার সাথে আলাপ করে। রূপক দা তখন আনন্দলোকের এডিটার। তো রূপক দা বলে আমার একটা ছবি হচ্ছে, আমার গল্প নিয়ে, লাল রঙের দুনিয়া বলে রূপক দার একটা গল্প আছে, লাল রঙের পৃথিবী বলে। তো কৌস্তব রায়ের প্রথম প্রোডাকশন, মানে ক্লাব আরপি। তো সেইটাতে আমি নায়কের অডিশন দিই, চান্স পাই, এবং নায়কের চরিত্র অভিনয় করে সিনেমাটা ফ্লপ করে। দেবশ্রী রায় ছিল, লকেট চ্যাটার্জি ছিল, সমতা দাস ছিল, অনেক অভিনেতা, রাজেশ শর্মা, প্রচুর। ইনফ্যাক্ট রাজেশ দার, এটা 2008 এরকম সময়কার ঘটনা। ইট ডিডন্ট ওয়ার্ক। তারপরে আমি সুদেশনাদিদের একটা পুলিশ ফাইল করি, যেটা সুদেশনা রায় এবং অভিজিৎ গোর, এবং সুদেশনাদিরা প্রথমে। তারপরে আমি পুলিশ ফাইলটা করার পর সাহিত্যের সেরা সময় হতো আকাশে, এক সিনের একটা পার্ট দেয়। আমি সাহিত্যের সেরা সময় আমার মজার গল্প হচ্ছে, আমি প্রথমে এক সিনের পার্ট পেয়েছিলাম, সেই সিনটা ভালো করে করেছিলাম বলে 2 সিনের পার্ট পেয়েছিলাম। তারপরে আমি হিরোর বন্ধুর পার্ট পেয়েছিলাম। তারপরে আমি হিরোর ভাইয়ের পার্ট পেয়েছিলাম। তারপরে আমি সেকেন্ড হিরোর পার্ট পেয়েছিলাম। তারপরে গিয়ে হিরোর পার্ট পেয়েছিলাম। অর্থাৎ প্রত্যেকটা সিঁড়ি আমাকে চড়তে হয়েছে। মানে এরকম নয় যে আমি এখন, যেমন নতুন ছেলেরা যদি ভালো অডিশন দেয় তারা টুক করে হিরো হয়ে যায়। এই যে ধরো প্রথমেই একজন হিরো হয়ে গেল, তারপর সে ইএমআই দিয়ে ফ্ল্যাট কিনে নিল। আমার এগুলো নিয়ে কোনো বক্তব্য নেই। চাকরি করলো সেটাই সে করতো। অনেকে এটাকে, দেখুন আমি কাউকে দোষ দিই না। আজ যদি আমি কাউকে বলি যে ভাই তোমাকে হিরো করলাম, অথচ তার যোগ্যতা নেই, সে সুপারস্টার হয়ে গেল, সেটা তো তার দোষ নয়, সে তো চাইবেই। এবার আমার মনে হয় যে আমি সৌভাগ্যবান যে আমার একটা একটা করে সিঁড়ি চড়তে হচ্ছে। কিন্তু একটা সময় তো ক্ষমতা এসছে। এবার ক্ষমতা আসার পর আমরা কে কি করছি সেইটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। মানে হোর্ডিং এর ছবি বেরোলো খুব ভালো, এবার কিন্তু হোর্ডিং এর ছবিটা যাতে আরো 5 বছর থাকে, সেইটার দায়টা কিন্তু সেই অভিনেতা কিংবা অভিনেত্রী। হ্যাঁ হ্যাঁ। তো তোমার কলেজ লাইফটা কোথায় কেটেছে? জোড়াসাঁকো রবীন্দ্রভারতী। আমার অনির্বাণের থেকে বোধহয় আমি 1 বছর কিংবা 2 বছরের জন্য অনির্বাণ ভট্টাচার্য থেকে। এবং অর্ণব আমার কলেজের আরো সিনিয়র, অর্ণব বোধহয় 3 বছরের। মানে অনেকদিন ধরে এটার মধ্যে বিরাজ করছো আর কি, তাই তো? 6-7 বছর বিরাজ করছি। মানে তুমি হিরো, তোমাকে তো আমার বউ কথা খুব ভালো লাগতো। আমার অল্প বয়স হলে আমার ক্রাশ হতো। হ্যাঁ, তো আমি বলছি খুব ভালো লাগতো তোমাকে আর অনিন্দিতা, এই যে তোমাদের জুটিটা খুব পপুলার। মানে ইভেন মানালির চরিত্রটা এত স্ট্রং, এত পপুলার, ওকে লোকে মৌরি দেখতে যাচ্ছে, ওটা হওয়া সত্ত্বেও তোমাদের চরিত্রটা এত স্ট্রং ছিল, ভীষণ পপুলার হয়েছিল। তারপরে তোমার মানে মানে নিজেকে ক্যামেরার সামনে দেখাচ্ছে, পিছনে টেলিভিশনে তো প্রচুর হিরো করেছে, এখনো সান বাংলা একটা হিরো করছে। আমার একটু বলো সিরিয়ালটা। সে আলোর স্বপ্ন নিয়ে, এই তো রিসেন্টলি আমি আর পায়েল, কারণ আমি আর পায়েল দেশের মাটিতে হিরো হিরোইন ছিলাম, তো আবার এটা হিরো হিরোইন হিসেবে। এবার না, আমার হিরো করার জন্য অনেকটা সময় যায়। হিরো হওয়ার পরের স্টেপটা হচ্ছে আর একটা সিরিয়ালেরই হিরো। সিনেমার ক্ষেত্রে যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে, ধরুন একটা আমি হিরো হলাম, কিন্তু আমি আর একটা বড় বাজেটের ছবি হিরো হলাম, সেটা ওয়ার্ক করলে আরো বড় বাজেটের ছবি হিরো হলাম, অর্থাৎ একটা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে গ্রোথটা মনিটরি, কেমন না, কিন্তু সেখানে একটা অর্থনীতিও জড়িয়ে না, অর্থনীতি জড়িয়ে আছে মনিটারিলি। কিন্তু আমি বলছি আমরা তো শুধু টাকা রোজগার করবো বলেই প্রফেশনটায় আসিনি। না, যাদের টাকা রোজগারটা, মানে যারা একটু ঠিক আছে, মানে বাড়ি থেকে দিক থেকে যে ঠিক আছে টাকা রোজগারটা প্রাইমারি নিড নয়, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যাদের প্রাইমারি নিড তাদের তো না, আমারও প্রাইমারি নিড, কিন্তু আমি সে কথা বলছি না। আমি বলছি হিরো করাটা রেগুলারলি। কারণ মাঝে 2-3 বছর পরে লীনাদির সাথে আমি প্রায় 5 বছর 6 বছর টানা কাজ করেছি। লীনাদির বোধহয় আমি 13টা সিরিয়াল করেছি, এবং মোহর, ধুলোকণা, সেখানে প্রত্যেকটা সিরিয়ালে একটা কোনো হিরো লাইক স্পেশাল চরিত্র লিখেছেন আমার জন্য। লীনাদি এবং শৈবাল দাদের সাথে প্রায় 2টা সিরিয়াল করেছি।
লীনাদি বহুবার বলেছেন নায়কের চরিত্র একটি করতে পেরেছি নায়কের চরিত্র, কারণ সেখানে আরো দুটো নায়ক ছিল, কারণ অতটা সময় দিতে হচ্ছিল না। দেশের মাটি সেটা। এছাড়া ধুলোকানা মোহর খুবই পপুলার, হ্যাঁ। তো এছাড়া ওই ইষ্টি কুটুম বিশেষ বিশেষ চরিত্র, মানে লীনাদি আমার জন্য 3-4 মাসের চরিত্র লিখেছেন, মানে 3-4 মাসের একটা স্পেশাল ক্যারেক্টার যে আসবে গল্পের মোড় ঘোরাবে। তো সেই চরিত্রগুলো বরাবর করেছি, খুবই আনন্দ পেয়েছি। এখন মানে সেটা কি এই কারণে যে তুমি আর একটা কাজ করবে সেটা, আমি ইন্ডাস্ট্রি সাপোর্ট না পেলে আমি কিন্তু এতদূর এগোতে পারতাম না। স্টার জলসাও কিন্তু এই প্রথম আমি সানে এতদিন বাদে কাজ করছি। সিরিয়ালটা করতে করতে লম্বা সময় দিতে হয় যেহেতু নায়কের চরিত্র। আমি কিন্তু ওখানে বসে স্ক্রিপ্ট লিখছি, হ্যাঁ, লেখালেখি ওখানে বসে করছি, ওখানে প্রিপ্রোডাকশনে মিটিং হচ্ছে, অ্যাক্টরসরা এসছে, ওখানে রিহার্সালও হয়েছে। তো সেই স্পেসটা যদি এই এখন বাংলা টকিজ আমার প্রডিউসাররা, অন্য প্রডিউসার লীনাদি শৈবাল্লা নয়, নন্দিনী দি আর নীতিশ দা, তো তারাও তো সেই কোঅপারেশনটা করছেন, সান বাংলাও তো সেই কোঅপারেশনটা করছে যেটা স্টার করেছে এতদিন। তো সেগুলো ছাড়া আমার পক্ষে সিনেমা বানানো এবং সিরিয়ালকে লিড করাটা একই সাথে পসিবল ছিল না। তো এই কোঅপারেশনটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আমি বরাবর সব জায়গা থেকে পেয়েছি। মানে আমি একই সাথে সুরিন্দারের শান্ত দাস যখন একসাথে কাজ করতেন, তো দুজনের সাথে আমি কিন্তু একসাথে 3টে সিরিয়াল করতাম। সো তারাও কোঅপারেট করেছেন। তো আমি আজ পর্যন্ত নন কোঅপারেশন খুব কম জায়গা থেকেই পেয়েছি, এবং যেখানে পেয়েছি সেখান থেকে সরে এসেছি। হ্যাঁ, তো তোমার তো মুখটা খুব মিষ্টি, সেই জন্য কি এত সুযোগ পাও? আমার মনে হয় না, আমার মনে হয় এটা তাদের উদারতা, এটা তাদের দেখার দৃষ্টি। আপনার দেখার দৃষ্টি আমার মুখটা মিষ্টি লাগছে। তোমার মুখটা সত্যি মিষ্টি, সেই জন্য ওকে। এবং মিষ্টি মুখের আড়ালে কিছু দুষ্টুমিও থাকে। সেই দুষ্টুমি কি তোমার মধ্যে কতটা? আমি সরাসরি জিজ্ঞেস করছি। আমি আসলে খুব স্পষ্ট, মানে আমার কোনো ভনিতা নেই। আমার কাছাকাছি যারা মানুষরা থাকেন তারা জানেন যে আমি কোনো কিছু লুকোই না কখনো। হ্যাঁ, সেটা তো আমরা জানি, তোমার গাদা গাদা ইন্টারভিউ দেখেও বুঝেছি যে তুমি সব কথাই বলে দাও। তো তোমার এই রাশটার তো কবে নাগাদ আমরা আশা করি? 6 জুন। 6 জুন। আচ্ছা, তোমার একটু পারিয়া ট্যুর নিয়ে আমার খুব জানার ইচ্ছা আছে, কারণ তুমি তো বলেছো তুমি মর্নিং ওয়াকে গেলেও তোমার পারিয়া টু নিয়ে লোকে জিজ্ঞেস করে লোকজন, তাই তো? হ্যাঁ, তো পারিয়া টুটার কি প্ল্যানিং বা কতদূর কি এগোলো সেটা যদি বলো। পারিয়া 2 এর এখন লেখার কাজ চলছে। পুরোটা লেখা হয়ে গেলে আমরা প্রিপ্রোডাকশনে ঢুকবো, কারণ রাশ 6 জুন যেহেতু রিলিজ, আমি কখনো ছবি ওভারল্যাপ করবো না। মানে তাতে যদি আমার দেরি হয়ে যায়, ছবি না বানানো হয়, তাও ভালো, আমি ওভারল্যাপ করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে। রাশের ক্ষেত্রে রাশ রিলিজ হয়ে গেলে এই প্রমোশন এই সমস্ত হচ্ছে, তো আমরা বেসিক লিখতে শুরু করেছি। তুমি তোমার সব প্রডিউসারই তো নতুন, তো তুমি এই যে বড় বড় প্রডিউসার যারা, আমি নাম করতে চাইছি না, যারা ধরো ইন্ডাস্ট্রিতে খুব বড় প্রডিউসার যাদের হইচই আছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তো তাদের এই যেমন ধরো সৌরভ যে রাজনীতি যে সিরিজটা বানাচ্ছে, তো এরকম বড় প্রডিউসারদের সঙ্গে তুমি এটাকে একটু অন্যভাবে দেখা যায় যে আমি ইন্ডাস্ট্রিতে আনলাম কিন্তু, কারণ প্রতীক যে ভটভটি প্রডিউসার ছিল, যে পরবর্তীকালে পারিয়ে প্রডিউস করে, সেই কিন্তু বিনোদিনীর প্রডিউসার। তার মানে বুঝতে হবে যে তার মানে আমি নতুন প্রডিউসার আনছি, মানে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ আনছি। অভিনব যে পারিয়ার আরেকজন প্রডিউসার, সে আমার সাথে আরো 2টো বাংলা ছবি করেছে, রিলিজ করবে ইভেনচুয়ালি। গোপনে মৎস্যারান বলে একটা ছবি বানিয়েছেন, সিঙ্গেল শট। কি গোপনে মৎস্যারান? আচ্ছা, গোপনে মৎস্যারান সিঙ্গেল শট ছবি, একটা শটে গোটা ছবিটা, একটা শটে গোটা ছবিটা 2 ঘন্টা। আচ্ছা, হ্যাঁ, সিঙ্গেল শট সিনেমা। এটা কমেডি, 11টা চরিত্র একে অপরকে ক্রিস ক্রস করে। আচ্ছা, তো সেটা রিলিজ করবে এবছর। এবং এখন যে প্রডিউসার ছবির মতো এন্টারটেনমেন্ট, এরাও নতুন প্রডিউসার। সুতরাং মাথায় রাখতে হবে ইন্ডাস্ট্রিতে আমি বিনিয়োগ আনছি। এবার আবারও বলছি, পুরনো প্রডিউসারদের সাথে কারোর সাথে কাজ করার আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যে স্ট্রাকচারাল ফর্মে কাজ করে, সেই স্ট্রাকচারাল ফর্ম যদি সিনেমা বিরোধী হয়, কারণ আমরা সবাই সিনেমা আর্টটাকে পপুলারাইজ করার চেষ্টা করছি, তাই? একটু বুঝিয়ে বলে। বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আমার যে ডিওপি, হ্যাঁ, উত্তরণ ও ভটভটিতে মূলত ডিরেক্টরিয়াল টিমে জয়েন করো, ডিরেকশনের ইচ্ছে ছিল। তারপর ওর ছবি তোলা, ওর কাজকর্ম, ব্যক্তিগত কিছু নিজস্ব শর্ট ফিল্ম দেখে আমি বলি যে ও ডিওপির কাজ করবে। এটা যদি আমি একটা প্রথাগত প্রোডাকশন হাউসের সাথে যেতাম, সে আমি কোনোদিন তাকে করতে দিত না। তারপরে উত্তরণ পারিয়া ক্যামেরা করেছে, এখন রাশের ক্যামেরা করেছে, মাঝখানে গোপনে মৎস্যারান, গাকি এবং মেমোরি আরো 3টে ছবি যেগুলো আনরিলিজড, সেগুলো ক্যামেরা করেছে। কিন্তু একটা প্রথাগত প্রোডাকশন হাউস হলে সে আমাকে বলতো যে আমাদের ওই ডিওপির সাথে খুব ভালো সম্পর্ক, তুমি ওকে নিয়ে নাও। এই হায়ারকিতে আমি বিশ্বাস করি না। শিল্পের ক্ষেত্রে যেটা প্রয়োজন এবং যে যোগ্য, সেটা অভিনেতাই হোক কি ডিওপি হোক কি আর্ট ডিরেক্টরই হোক, যে যোগ্য সেই করবে। কোনো রকম হায়ারার্কিতে আমি বিশ্বাস করি না, আমি নিজেও হায়ারার্কি করি না।
আমার ফ্লোরে একজন যে প্রোডাকশনের দাদা রয়েছে তারও যেমন শট নিয়ে কথা বলার অধিকার আছে, নতুন অবজারভারের কথা বলার অধিকার আছে। আমি শুধু ডিসিশন মেকার, সো আমি কনসিভ করেছি গোটা বিষয়টা, তো আমি ফাইনাল কলটা নেবো, কিন্তু বলার অধিকার সবার আছে, কিন্তু অধিকাংশ জায়গায় তো বলার অধিকার থাকে না। আর যেখানে বলার অধিকার থাকে না সেখানে আমি কাজ করি না। বাহ, স্বাধীনতা সব থেকে বড় ব্যাপার। যেখানে স্বাধীনতা নেই, যে কারণে আমি কখনো চাকরি করতে পারবো না, মানে আমি যদি খেতে নাও পাই, আমি জানি না, বাট আমার পক্ষে চাকরি করাটা কঠিন। যেমন তোমার পাড়িয়াতে আমি এটা না বলে পারছি না যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেশানো চরিত্রগুলো ছিল, এখানে আমি শ্রীলেখার কথা উল্লেখ করছি, কারণ ও তো একটু প্রতিবাদী ঘটনা, যে জন্য ও অনেক জায়গা থেকে একটু বিচ্ছিন্ন, এবং তুমি খুব সাহস করে ওকে নিয়েওছো। হ্যাঁ, এবং অনেকেই আমাকে বলেছিল চুমকিদি নয় কেন, কারণ চুমকিদি একজন ডগ লাভার, কি স্বস্তিক মুখোপাধ্যায় নয় কেন, কি মানে আমি বলছি ওই ক্যাটাগরিতে অন্য চট্টোপাধ্যায় নয় কেন, কেন শ্রীলেখা মিত্রই। হ্যাঁ, এইটাই আমি তোমায় জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি জানি প্রশ্ন আমার কাছে আগেও এসছে ব্যক্তিগত স্তরে, কেউ ইন্টারভিউতে করেনি। কারণ কি জিজ্ঞেস করছি, যে কারণ বেশিরভাগ লোকই শ্রীলেখার ওই সোজা বলে দেওয়া কথাগুলোকে জন্য ওকে একটু ডিসকাটি করে। আমার শ্রীলেখা খুব বন্ধু, হ্যাঁ, তাও আমি তোমাকে এই কথা জিজ্ঞেস করছি, কিন্তু তুমি ওকে সাহস করে নিয়েছো, যেটা আমার ভালো লেগেছে। আমি সাহস করি, আমি আবারও বলছি যে আমার ক্রাফটের সাথে জড়িত। আমার মনে হয়েছে যে শ্রীলেখাদি এই চরিত্রটাকে সব থেকে বেশি জাস্টিস করতে পারবে। এই নয় যে উনি শুধু কুকুর ভালোবাসেন বলে, এটা তো বরং উল্টো, পারিয়ার ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টো। হ্যাঁ, উল্টোই শেষে গিয়ে উল্টোই দাঁড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি জানতাম যে শ্রীলেখাদি একমাত্র ডগ লাভার রয়েছেন যাকে উল্টো পোট্রে করলে তার কোনো আপত্তি হবে না। সেই সাহসটা ওনার আছে, সবারই সাহসটা নেই। যে আমি পাবলিকলি আসলে ডগ লাভার বলে পরিচিত, কিন্তু সিনেমায় গিয়ে দেখা যাবে যে আমি ডগ মিট সাপ্লাইতে হেল্প করি, এবং পুরো সমাজেই কিন্তু তাই। হ্যাঁ, মানে সব জায়গায় হিপোক্রেসি। আমি বলছি যে যারা যারা পরিচিত, কিন্তু বাকিরা কি তুমি শিওর ছিলে যে ওরা না? আমি শিওর ছিলাম না, আমি তাদেরকে অ্যাপ্রোচ করিনি। তার একটাই কারণ, প্রথম কথা শ্রীলেখাদি একজন দারুণ অভিনেত্রী এবং বাকিরাও দারুণ অভিনেত্রী, কিন্তু আমার শ্রীলেখাদিকে না সামহাও আমি যখন চরিত্র লিখি তখন কিন্তু আমি একটা অবয়ব দেখি, মাথায় রেখে লিখি। এবার অনেক ক্ষেত্রে হয় যে সেই অভিনেতাকে কিংবা অভিনেত্রীকে পেলাম কিংবা পেলাম না। শ্রীলেখাদির সাহসটা ভালো খারাপ মন্দ, মানে শ্রীলেখাদি তো একটা ইন্টারভিউতে কোথায় বলেছে, একবার পড়েছিলাম আমি, শ্রীলেখাদি আমার সাথে নিয়মিত কথা হতো কিংবা কথা হয়। শ্রীলেখাদি একবার কোথায় রেগে গিয়ে আমাকে বললো এই তথা তো সফট টিএমসি, এবার রাগের চোটে বলেছে কোনো কারণে। এবার কিন্তু আমি না এই সততাটাকে সম্মান করি। বলে দিল। হ্যাঁ, মানে আমি বলছি যে পেছনে গিয়ে খারাপ কথা বলার থেকে এই যে সততা, তার হয়তো মনে হয়েছে ওই সময়, কিন্তু এই বলার সততাটাই এখন ইন্টিগ্রিটি। এই শব্দটা কিন্তু এখন বিরল পৃথিবীতে। তো শ্রীলেখাদির মধ্যে সেই ইন্টিগ্রিটি আছে, এবং আমার মনে হয়েছে যে যে সাবজেক্টটা নিয়ে আমি ডিল করছি, শ্রীলেখাদিকে যেহেতু আমি কাছ থেকে চিনি, বাকিদেরকে সেভাবে চিনি না, চুমকিদিকে কিছুটা চিনি, ইমোশনালি শ্রীলেখাদি অনেক বেশি হিট করতে পারবেন বলে মনে হচ্ছে। ওই চরিত্রটা তো হ্যাঁ ঠিকই। ওটা কিন্তু দেখতে দেখতে পারিয়াটা একটু ইয়েও লাগছিল। হ্যাঁ, কারণ কুকুরদের সাথে ওটাই হয়, আমরা মানুষদের সাথে করেছি আর কি, কুকুরদের সাথে বাস্তবে হয় আর কি, রড দিয়ে ঘুমন্ত কুকুরের মাথা ফাটিয়ে দেওয়া। আর ওই যে চরিত্রটা যে হাজবেন্ড ওয়াইফের এটা ওই যে অঙ্গনা দেখে বেরিয়ে এলো, ফ্রাস্ট্রেশনটা কুকুরের ওপর ফেলা, যেটা মানুষ বাচ্চার ওপর ফেলে, ছোট বাচ্চা। যদি আমরা এরকম প্রায় ঘটনা পাই যেখানে কুকুরদের টর্চার করা হচ্ছে, আমরা পুলিশ নিয়ে গিয়ে রেস্কিউ করি, বাড়িতে লোকজন নিয়ে গিয়ে রেস্কিউ করি, এরকম বহু ঘটনা ঘটে। মানে ওদেরকে নিয়ে যাওয়া হয় টর্চার করার জন্য, প্রায় নিয়ে যাওয়া হয় না, নিয়ে এসছে, কিন্তু এবার টর্চারের কোনো জায়গা নেই বলে টর্চার, মানে কুকুরের ওপর হাজবেন্ড ওয়াইফ কুকুরটাকে বেঁধে রেখে সকালবেলা দই আর ভাত রেখে চলে যায়, রাত 10টায় ফেরে। ল্যাব্রাডর কুকুরটা আলমারির সাথে বাঁধা থাকে, বাড়ির পেছন দিকে পুরো ওই 45 ডিগ্রি গরমে বাড়ির পেছন দিকের যে চেম্বার হয় না, সেই চেম্বারে ছোট করে চেন করে বেঁধে রাখা এক বাটি জল দিয়ে। এইসব কুকুরকে রেস্কিউ করেছে, নিজে হাড় বেরিয়ে গেছে। শ্রীলেখাদি একটা রেস্কিউতে গিয়েছিল আমার সাথে, যেখানে 7টা কুকুর এবং একটি মেয়ে একটা ঘরের মধ্যে, কুকুরটা নিজের বমি নিজে খাচ্ছে। তো আর একটা রেস্কিউ আমি আর শ্রীলেখাদি গিয়েছিলাম একটা গ্যারাজের নিচে এইটুকু একটা খাঁচাতে একটা কুকুরকে বন্ধ করে রাখা হয়েছে, এবং এঁটো ভাতটা খাঁচার ওপরে, এবং সেখানে মাছি ভনভন করছে কাঁটাওয়ালা, কুকুরটা ওইটুকু খাঁচায় গরমের মধ্যে। তো এরকম বহু কেস, একটা বক্সারকে ছাতে বেঁধে রাখা হয়, তার বউ পছন্দ করে না, তাই হাজবেন্ড কুকুরটা ভালোবাসে, তাই ছাতেই রোদ্দুরের মধ্যে ফেলে রাখে। তো এরকম আকচার ঘটনা ঘটে, এখন অনেক কমেছে, কারণ 10-15 বছর ধরে আমরা ব্যাপারটার সাথে লড়ছি, সেই এনআরএস এর আগে থেকে আর কি, ডায়মন্ড সিটির ঘটনা থেকে। ডায়মন্ড সিটি একবার 16টা কুকুরকে পিটিয়ে মারা হয়েছিল, তো সেই সময় চুমকিদিও ইনভলভ ছিল বিষয়টাতে। চুমকিদি মানে দেবশ্রী, মানে ধরো কুকুরদের অ্যাসোসিয়েশন, এই যে ডগ লাভার অ্যাসোসিয়েশন, তারপর ধরো যাদের ধরো ওই বড় বড় ট্রফি পায়, দেশ বিদেশে কুকুর শো হয়, হয়, তারা এগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটু ইয়ে করতে পারে। তারা তো বিজনেস, তারা তো টাকা রোজগার করে। হ্যাঁ, টাকা রোজগার
ব্যাপার, আমি জানি পারিয়াতে তাদের- কিন্তু তার এগেইনস্টও কথা বলা হয়েছে, ডগ রেসের হ্যাঁ, এগেইনস্ট, অম্বরীশ যে হ্যাঁ, চরিত্রটা যেটা করে। অম্বরীশ দা হ্যাঁ, করেছে, বেসিক্যালি হ্যাঁ। কুকুরদের তো খুব বাজেভাবে ট্রেন করা হয়, অত্যাচার করা হয়। এবার আমরা তো কুকুরদের সমস্যাটা দেখেছি, পারিয়া 2 নিয়ে প্রশ্নটা ছিল, বনের জীবজন্তুদের অবস্থা আরো খারাপ। আচ্ছা, এটা কিন্তু তাদের ন্যাচারাল প্রে জন্য নয় আর কি। তাদের সার্ভাইভালটা মানুষ আরো কঠিন করে দিচ্ছে। মানে আমি জাস্ট এক্সাম্পল বলছি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ পারিয়া 2। এই যে হাতিটা যে ঝাড়গ্রামে মারলো, যেটা নিয়ে আমরা প্রতিবাদ করলাম, এত কথা বললাম, ওই যে কারণ মুখে, হ্যাঁ, হাতিটা বেরিয়ে আসছে জঙ্গল থেকে। একটা হাতির 1000 কিলোমিটার লাগে ঘুরবার জন্য। এবার জঙ্গলে হাতির করিডোর গুলোকে বন্ধ করে সেখানে ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে, রাস্তা ঠিকই, ঢুকে দিচ্ছে, ঠিক। হাতিরা যাবে কোথায়? হ্যাঁ, এবার আমাদের এখানে যে সমস্ত বাইরে থেকে লোকজন এসছে, যাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদের জঙ্গলের একপাশে থাকতে দেওয়া হচ্ছে, তারা তো তাদের বসতি বাড়াচ্ছে ক্রমশ, হ্যাঁ, জঙ্গল কেটে কেটে ঢুকে যাচ্ছে। এবার সমস্যা হচ্ছে যে অন্যান্য জীবজন্তুদেরকে যে টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়, এবং অন্যান্য জীবজন্তুদের যে র্যাকেটটা রয়েছে, এবং কর্পোরেট ইটসেলফ এই গোটা জীবজগৎকে, এবং আমাদের পিরামিডের মতো খাদ্য খাদকের ব্যাপার। Correct, ওই যে আস্তে আস্তে নিচের দিকে এবার যারা, এই পিরামিডটা না চেঞ্জ হয়ে গেছে। এই পিরামিডটা কর্পোরেটরা যেভাবে যে আগ্রাসী মনোভাব নিয়ে, আগে ধরুন ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান যেমন এখন এক তন্ত্রে হয়, একটা রাজা থাকলে সে 4টে ডিসিশন ভালো নেয়, 6টা ডিসিশন খারাপ নেয়। কিন্তু যেই কর্পোরেট বোর্ড বসে যাচ্ছে, সেই বোর্ডের প্রত্যেক কথা বলো না তো, সেই প্রত্যেক কটা লোক খারাপ, হ্যাঁ, তাদের খারাপ 6টা লোকের খারাপ জিনিস যখন একসাথে হচ্ছে, তখন ভালোত্বের আর কোনো জায়গায় থাকছে না। 6টা ত্রিশূল একসঙ্গে, মানে কারেক্ট। তাদের যদি একটা বাঁশ গাছের যদি তারা দরকার হয়, তারা বাঁশ কাটার সময়টুকু দিচ্ছে না, তারা মেশিনারি ঢুকে বাঁশটাকে উপড়ে দিচ্ছে যাতে কোনোদিন বাঁশ না জন্মায়। তো সেইটার এগেনস্টে মূলত যারা ট্রাইবাল, যারা জঙ্গলে থাকে, শুধু পশু পাখি নয় কিন্তু মানুষও, যারা কয়েকশো বছর ধরে শিকার করে খাচ্ছে, তাদের অবস্থা এবং এই জীবজন্তুদের অবস্থা, এবং সেটাকে কমার্শিয়াল মোড়কে আরো বড় স্কেলে, সেটাই পারিয়া 2। আচ্ছা, সম্পূর্ণ জীব জগৎ নিয়ে কাজ হবে পারিয়া 2-তে। যেহেতু তুমি পারিয়া 2 করেছো, বা তুমি ডগ লাভার, বা এনিওয়ে সামহাও তোমার থেকে দেখে শুনে আমার মনে হয় এই যে তোমার এই যে চিন্তা ভাবনা জীব জগৎ নিয়ে, বা ধরো এটা নিয়ে, লোকে তো সমাজ নিয়ে, পলিটিক্স নিয়ে সবাই ভাবে, কিন্তু হ্যাঁ বাবু, ওর ভালো লেগেছে তোমার আমাকে আদর করতে, মাথা একটু আজ বলে আদর করতে হবে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো তোমাকে তো আমরা মানে যেটা আমি বুঝতে পারছি যে তুমি জীবজগৎ, কুকুর, মানে এই যে সাবজেক্ট গুলো নিয়ে তুমি কাজ করছো, সেগুলো ইজ ভেরি ইন্টারেস্টিং, আর একটু অন্যরকম। লোকে তো মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক, অমুক্ত সুখ, এগুলো নিয়ে তো প্রচুর কাজ হয়েছে, প্রেম নিয়ে প্রচুর কাজ আছে। কিন্তু কিছু মনে করো না, তুমি আমার থেকে অনেক ছোট, তবু বলতে বাধ্য হচ্ছে, তোমার ব্যক্তি জীবন কিন্তু ভীষণ চর্চায় থাকে। কেন তোমার এই যে তুমি কাজ করছো, তুমি জীবজগৎ নিয়ে কাজ করো, তুমি পুরোনো দিনের কালচার, মানে হারিয়ে যাওয়া কালচার নিয়ে ছবি বানাচ্ছো, কুকুর নিয়ে ছবি বানাচ্ছো, এইগুলো তো নয়। তুমি কতটা বিবৃতির সঙ্গে প্রেম করছো, কেন দেবলীনাকে ছেড়েছো, আলোকবর্ষা তোমার জীবনে আছে কিনা, এইসব নিয়ে এত কথা হয় কেন? এটার উত্তর না, এটা আসলে আমাদের সমাজের দর্পণ। মানে সালমান খান যবে ফুটপাতবাসীকে চাপা দিল, এবং তার পরের বছর সালমান খানের সিনেমা সুপার ডুপার হিট করলো, যে দেশ, যে সমাজ, যে রাজ্য, যে সিস্টেমকে, এটা একটা রিফ্লেকশন। আবার গাড়ি দিয়ে চাপা, কিন্তু এনিওয়ে, হ্যাঁ, কিন্তু সালমান খানের ঘটনাটা সাংঘাতিক। ওই যে 5 জনের ওপর দিয়ে চালিয়ে দেওয়া। সালমান খান এমন একজন ফিগার, এবং তার কোর্ট কেসটা খুব ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল। বাকি যে কেসটা নিয়ে কথা হচ্ছিল একটু আগে, তার মধ্যে একটা কেস ওপেন অ্যান্ড শার্ট, যেটা রিসেন্টলি ঘটেছে, আর বাকি কেসটা কোর্টের আয়ত্তাধীন। মানে আমি বলছি কৃষ্ণসার হরিণ, যেটা কৃষ্ণসার হরিণ তো বটেই, মানে কৃষ্ণসার হরিণটা তো একটা আলাদা কেস, সেখানে তো হরিণের বিষয়টাই উড়ে গেল। তো আমি বলতে চাইছি যে তাই নিয়ে কিন্তু এখন সেই সময় যাদের কথা একটু আগে আমরা বলছি, তাদের নিয়ে কিন্তু যথেষ্ট কথা হচ্ছে মিডিয়াতে। হ্যাঁ, সালমান খানকে নিয়ে মিডিয়াতে কথাটা কতদিন হয়েছে আমরা জানি। এবং আমি যেটা বলতে চাইছি যে ভারতবর্ষ এমন একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষের রুচি, যে লোকেরা না মন্ত্রীদেরকে গালিগালাজ করে, পলিটিক্যাল পার্টিকে গালিগালাজ করে, আমি কখনো করি না। কারণ আমার মনে হয় আমার বাড়ির লোক আপনার বাড়ির লোকই তো পলিটিক্সে গেছে, তাই না? তাই আমরা যেরকম, আমাদের নেতারা সেরকম। ঠিকই, এটা ঠিক। মানে আমরা যেরকম তার রিফ্লেকশনটাই তো আমরা বেঁচেছি। আমরা যে মূল্যবোধহীন সমাজে আছি, সেখানে মূল্যবোধহীনতার খবর, মানুষের ব্যক্তিগত পিএনপিসি, যেটাকে আমরা বলতাম, এই জানিস তো পিএনপিসি করার সাথে কথা বলবো না, এটা ছিল আমাদের একটা সময়ের চর্চা। এখনো পিএনপিসি করে বলেই এখন পুকুরের খবরগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আবারও তবে আরেকটা কথা বলি, তোমাকে আরেকটা কথা বলি, তোমরা যারা আলোর সামনে থাকো, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ওপরাও কথা বলে বিদেশে,
হ্যাঁ, এখানে করণ জোহরও কথা বলে, ফলে একটু তো কথাবার্তা হবেই। আমি দেখুন, বহু সাংবাদিক আমাকে ফোন করেন, ফোন করে বলেন দেখা জিজ্ঞাসা করতে হচ্ছে, অনেক জুনিয়র ছেলে মেয়েরা রয়েছে যারা বলে এটা বলতে হচ্ছে আমি সরি। আমি তাকে বলি সরি হলো না, কারণ জানি যে তোমার উপরে বস না হলে তোমাকে ঝাড় দেবে, তোমার চাকরি নিয়ে টানাটা নেবে, তোমাকেই কথা জিজ্ঞাসা করতে হবে। এবং এটা এবার তোমাদের জীবনযাত্রাটা কিন্তু আলোকবৃত্তের মধ্যে থাকে এবং তোমাদের জীবন নিয়ে জানার ইচ্ছেটা সবার থাকে এবং আমার দর্শকেরও ন্যাচারালি আছে। সেই জন্য তোমার একটু ব্যক্তিগত পরিসরে ঢুকছি, সেটা হচ্ছে তোমার সঙ্গে দেবলীনার রিলেশনশিপটা এখন কি জায়গায় দাঁড়িয়ে? একজন প্রাক্তন স্ত্রীর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক। মানে ডিভোর্স হয়ে গেছে নাকি? আমাদের লিগালি, আমি এখন এই নিয়ে আমি একদম স্বাচ্ছন্দ্য বোধ করতে চাই না, আমি এটা নিয়ে একদম স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে ওই আমি মানে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে আলোক বর্ষার সাথে আমার প্রেম আছে কিনা, সেটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আলোক বর্ষার আমি প্রেম করছি, এটা নিয়ে বলতে আমার অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তুমি আলোক বর্ষা প্রেম করছো? আচ্ছা, হ্যাঁ, মানে আমি সেটা নিয়ে বলতে তো কোনো দ্বিধা নেই। সবাই অন্যরা কথা বলে। হোয়াট অ্যাবাউট বিবৃতি আমার সিনেমায় অভিনয় করেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। বিবৃতির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আছে। এবং তুমি কখনোই বলনি যে বিবৃতির সাথে প্রেম? আমি তো এটা আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না কখনো। সরি যে তোমায় জিজ্ঞেস করলাম, তার কারণ হচ্ছে কখনো বলতে হয়েছে আমাকে, কিন্তু আমি মানে কখনো কথা বলতে হয়েছে আর কি। অনেক ভিডিও আছে এগুলো, কিন্তু সেটা নিয়ে আমি জাস্ট ইনফরমেশনের জন্য তোমাকে জেনে নিলাম। একটা সময় এগুলো নিয়ে এত চর্চা হয়েছে যে আমি লোককে বোঝাতে গেছি আমার দর্শন, কিন্তু হয়েছে চর্চা। আমি কোনোটাই চাইনি। আমি প্রথমে ভাবতাম যে আমি যদি বোঝাই তাহলে হয়তো বুঝবে, তারপরে বুঝলাম যে আমি এটা কোড়া কই যাচ্ছ। হ্যাঁ, তো আমি ভাবছি যে এটা না আমি বিষয় হয়ে যাচ্ছি। একটা প্রেম ঘটিত কথা উঠলেই আমার কথা হচ্ছে কি। হ্যাঁ, কারণ তুমি অনেক প্রেম করেছো, মানে বারবার তোমার একটা বিয়ে, তবে আলোক বর্ষার সাথে প্রেম করছো, মানে নিশ্চয়ই তুমি এটাকে বিয়ের দিকে নিয়ে যেতে আশা করছো। যে কোনো সম্পর্কই শুরু হয় সেটা পরিণতি পাওয়ার জন্য, তাই না? আর মাথায় রাখতে হবে বহু প্রেম আমাদের ইন্ডাস্ট্রি কেন যে কোনো লাইফে প্রচুর মানুষ করে, কিন্তু তারা পরিণতি দেওয়ার প্ল্যানে করে না। কিন্তু আমরা আঙুল তুলি তাদের দিকেই যারা সেটেলমেন্ট খোঁজে। একদম ঠিক তাই। মানে যে সমস্ত আরো অভিনেতা অভিনেত্রী, আমরা চ্যাপলিন থেকে শুরু করে হালের আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কোনো অভিনেত্রী কিংবা অভিনেতা, তাকে নিয়ে আমরা কিন্তু খোরাক করি কিংবা কথা বলি, কারণ কি তাদের অপরাধ, তারা লাইফে সেটেল করতে চেয়ে পারেনি, তাদের ওয়ার্ক করেনি। কিন্তু অথচ যারা লুকিয়ে ধ্যাষ্টামো করে, নষ্টামি করে, চিট করে, তাদের নাম নিয়ে কখনো কথা হয় না। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। সুতরাং যারা সেটেল করতে চায় লাইফে, আরে একটা লোক যখন কিংবা একটা মহিলা যখন বিয়ে করে সেটেল করতে চাইছে, তার মানে তো সে জীবনে কি তো হতে চাইছে। তার যদি প্রেম করতো 2 মাস 3 মাসের বেলা কেটে পড়বার ধান্দা হতো, এই সমস্ত যদি করবার হতো, তাহলে তো সে এতদূর যেতই না। সে যখন ওই ওনাসটা নিচ্ছে, তার মানে সে সিরিয়াস হতে চায়। তারপরে ওয়ার্ক করলো না কার ক্ষেত্রে, আর সবথেকে বড় কথা কার ক্ষেত্রে কি ওয়ার্ক করে কেউ তো বলতে পারে না। আর কেউ যে মানে এটা তুমি খুব দামি কথা বলেছো। আমি একটু আমাদের এদের কথাই বলি, যেমন ধরো শাহরুখ খান বা অমিতাভ বচ্চন, এদের একজন স্ত্রীর সঙ্গে ওরা সারা জীবন কাটিয়ে দিল, এবং কি ওরা ব্যক্তিগত জীবনে কি করলো সেটা কিন্তু অত চর্চায় এলো না। কি করলো না করলো সেটা আমরা জানতেও পারছি, কিন্তু চর্চায় আসে না। কিন্তু আমির খান যেহেতু একজন বিয়ে করলো, তারপর একটা বিয়ে করলো, তারপর যেহেতু বারবার থিতু হতে চাইছে, সেই জন্য ওরটা হয়তো চর্চায় আসছে। এক্স্যাক্টলি সেরকম, তাই তো? ঠিক কথা। আমির খান কেন, আজকের ধরুন আপনি যাদের ইন্টারভিউ করেন তাদের মধ্যে অনেকেই আগে যারা একাধিক যাদের সম্পর্ক, আমি বলছি সেগুলো না খুব ইনমেটেরিয়াল ছিল অডিয়েন্সের কাছে মেটেরিয়াল ছিল যে তিনি কি সিনেমা অভিনয় করেছেন, কেউ ওই সিনেমা কেমন অভিনয় করলেন, কিংবা ওই সিনেমা কেমন বানালেন। এখন জানো তো কি, রিয়েল লাইফ অন্য লাইফ সব মিলে মিশে জলে একাকার হয়ে গেছে। কারণ অডিয়েন্স চাইছে, তো অডিয়েন্স চাইছে মানে কি, অডিয়েন্স চাইছে সিনেমা থেকে বেশি কিছু দেখবো। আগে একটা সিলসিলা একটা কিছু হলে মনে করো তো বাবা, মানে ওদের রেখা, জয়া ভাদুরী, অমিতাভ বচ্চন একসঙ্গে, মানে কি নাকি ওটা একটা কাল্ট হয়ে গেলে। এখন সবই তাই হচ্ছে, মানে যে কারণে এই প্রশ্ন উত্তরগুলো আসছে। আচ্ছা, এবার তোমার মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করি, যারা তোমার জীবনে সবচেয়ে বেশি ছাপ রেখেছে, নিশ্চয়ই তাই, তাদের সম্পর্কে জিজ্ঞেস করে আর একটু কতগুলো একটু হালকা ফুলকা কয়েকটা একটু র্যাপিড ফায়ার করে শেষ করবো, মোটামুটি শেষের দিকে এসে। একটু মা বাবার সম্পর্কে তুমি কিছু যদি বলো। আমার মা, আমি ছোট থেকে আমার বাবা উত্তর কলকাতায় মানুষ, আমার তো জয়েন্ট ফ্যামিলি। উত্তর কলকাতা কোথায়? আলমবাজার, দক্ষিণেশ্বর। আলমবাজার মঠ, বিবেকানন্দ প্রথম প্রতিষ্ঠা করেন আলমবাজার, দক্ষিণেশ্বরের আগে স্টপ। আচ্ছা। আমার বাবা স্টেট ব্যাংকে চাকরি করতেন, এবং বাবা মূলত কাজ পাগল মানুষ আর কি। আমার বাবা প্রায় 40 বছর হয়ে গেছে নিরামিষ খান, 40 বছর ফিজিক্যালি ফিট থাকার জন্য। এবং বাবাকে দেখেছি ছোটবেলায় যে বাড়ির সামনে, বাবা ব্যাংকে তখন চাকরি করেন, কিন্তু বাড়ির সামনে নর্দমা আটকে গেলে, উত্তর কলকাতায় তো খোলা নর্দমা ছিল,
এখনো আছে। বাবা কিন্তু নিজে হাতে নর্দমা না আনতে চলে যেত আর কি। আচ্ছা, মানে কোনো ইনহিবিশন কাজের কখনো দেখিনি। তাই আচ্ছা। আমার আজকে যখন তার মানে আমার যদি ওটাই প্রোডাকশনের ছেলে না থাকে, হিরো কিংবা হিরোইনের জুতো হাতে তুলে নিতে আমার অসুবিধা হয় না। হ্যাঁ। আমার মাকে দেখেছি আমাদের পাড়ার আমার ছোটবেলায় 12টা কুকুর ছিল পাড়াতে খালি। আমার মাকে আমাদের বাড়িতে এখনো কুকুর বেড়ালদের এবং গরুদের জন্য আলাদা রান্না হয়। আচ্ছা, তো ছোট থেকে আমি ওটা দেখে বড় হয়েছি, ফলে আমার কাছে কুকুরদের প্রতি ভালোবাসতে হবে, কুকুর আমার সন্তান, এসব আমায় বলতে হয় না। মানে আমি ওদের সাথে এমনি অ্যাটাচ, আমি যেখানে যাই আমার জুটে যায়। তো প্রাণীদের সাথে আমি বড় হয়েছি, মানে গরু ছাগল আমার মা খাওয়াতেন, মানে এখনো খাওয়ান। এখন মা 67, কিন্তু মা এখনো কুকুরদের জন্য, পাড়ায় যে কটা কুকুর রয়েছে, এখন তো যে মাঠটা ছিল বাড়ির সামনে বিরাট, এখন ফ্ল্যাট হয়ে গেছে, মা এখনো কুকুরদের জন্য রান্না করেন। আমাদের বাড়িতে কুকুররা খায়, বিড়ালরা খায়। আগে পাড়াতে ছাগল থাকতো, ছাগলরা খেতে আসতো। ষাঁড় থাকতো আগে পাড়ায়, ষাঁড়রা রুটি খেতে আসতো সকালবেলা। এদের নিজে হাতে খাইয়ে বড় হয়েছে, বাবা সকালে পাখিদের খেতে দেয়। তো প্রকৃতির সাথে বড় হওয়াটা আমার বাবা মার থেকে পাওয়া। মার সাথে ছোটবেলায় সিনেমা যেতাম, মা আশাপূর্ণা দেবী, আশুতোষ মুখোপাধ্যায় পড়তেন। না, আমার দাদা আছে, আমার থেকে 10 বছরের বড়। কি করেন? দাদার বিজনেস রয়েছে, আমার বৌদি রয়েছে, বৌদি মানে ভাইজি আছে আমার। উনি কি ওনারা কি ওই দক্ষিণেশ্বর ওখানেই থাকে? আড়িয়াদহে থাকে না, দক্ষিণেশ্বর ওখানেই থাকে না। কিসের বিজনেস কর? আমার দাদার 3-4টে দোকান রয়েছে, মূলত মোবাইলের বিজনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টেকনোলজিক্যালের দিক থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমার মা বাবা এদেরকে, তোমার দাদার কথা বললে যে এরাও নিশ্চয়ই তোমার ফিল্ম দেখে এবং খুব ইন্টারেস্টেড। আমার মা আমার অভিনয় ইন্টারেস্টেড, আমি কি অভিনয় করছি টেলিভিশনে আমার দেখা। ন্যাচারালি এটা মাদের হয় কিন্তু, যে ছেলেকে টেলিভিশনে দেখতে পাওয়া গেলে খুব ভালো লাগে। আচ্ছা, তোমার এবার জিজ্ঞেস করি তোমার প্রিয় অভিনেতা, মানে খুব একটুখানি লেবা ক্যাবলা প্রশ্ন যেগুলো করতে হয়, সেটা হচ্ছে যে তোমার প্রিয় অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা। বাঙালি বলো। বাঙালি অভিনেতা উত্তম কুমারকে খুবই চমৎকার লাগে, তুলসী চক্রবর্তী, কামু মুখোপাধ্যায়, অনেকে আছে, রবি ঘোষ কিছু কিছু ছবিতে ব্রিলিয়ান্ট, অনুপ কুমার কিছু কিছু ছবিতে খুব ভালো। অভিনেত্রীদের মধ্যে ছায়াদেবীকে খুব ভালো লাগতো, ভীষণ স্ট্রং বাবা। হ্যাঁ, ছায়াদেবী খুব ভালো, মলিনা দেবী খুব ভালো, আমাদের সাবুদি মানে সাবিত্রী চট্টোপাধ্যায় খুব ভালো। এই মোটামুটি। সাবিত্রী চট্টোপাধ্যায় তো এখনো বেঁচে আছেন, আমার সাথে আমরা ধুলোকণাতে একসাথে কাজও করেছি। ও আচ্ছা আচ্ছা। তারপর আর গায়ক গায়িকা বলতে গায়ক আমার নতুনদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বলো। নতুন অনেকে আছে, অভিনেতা মানে নতুন অভিনেতাদের মধ্যে অনেকেই ভালো ভালো অভিনয় করে আর কি। মানে আলাদা করে কারুর কথা, আমি যেহেতু সমসাময়িক, আলাদা করে কারুর কথা মেনশন করলে না তাদের আবার খারাপ লাগবে যে আমার নামটা বললাম। এখনকার নাই বা বললাম, এখনকার নাই। আচ্ছা, হিন্দিতে বলো একটু। হিন্দিতে এখন ইরফান দুর্ধর্ষ, মনোজ বাজপেয়ী দুর্দান্ত, আমাদের রণবীর সিং, রণবীর কাপুর, এরা প্রত্যেকে খুব ভালো। কত নাম বলে হলিউডের নামের বলার মতো লিস্ট হয়ে যাবে। অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট আমার খুব পছন্দ, পারফরমেন্স অ্যাজ এ পারফর্মার শি ইজ ব্রিলিয়েন্ট। এখন তো লেডি 4 ফুট অমিতাভ বলা হচ্ছে। দীপিকা পাড়ুকোন খুব ভালো কাজ করছে। এরকম ভালো ভালো অভিনেত্রী প্রচুর রয়েছে আর কি। আর গায়ক গায়িকাদের মধ্যে আমার মোহাম্মদ রফি, এসপি বালাসুব্রমণিয়াম, লতা মঙ্গেশকর, এগুলো লেজেন্ড। এদের কথা বলা মানে এদের কথা কিছু বলার নেই। হ্যাঁ, তোমার এখনকার মধ্যে সোনু নিগম, এবার অরিজিৎ সিং এর কিছু গান চমৎকার লাগে। তারপরে আমাদের সোনান্ত কিরকিরের গান আমার খুব ভালো লাগে, গাওয়া গান আর কি। হ্যাঁ, তো এইরকম আরো অনেকে আছে, মানে প্রচুর প্রচুর। আর মেয়েদের মধ্যে নিশ্চয়ই শ্রেয়া ঘোষাল, সুনীতি চৌহান, প্রত্যেকে কথা বলবে সত্যি। তাই আমাদের বাংলায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবির গান আমার খুব ভালো লাগে। তোমাকে কোনো বিশেষ প্রিমিয়ারে, কোনো পার্টিতে খুব বেশি দেখা যায় না? আমি যাই না বলে, মানে ডেফিনেটলি এই মানে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি খুব একটা ক্যামেরা মানে ওই পার্টি প্রিমিয়ারে গিয়ে যে মেলামেশাটা করতে হয় সেটাতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ ওখানে সবাই তো কেউ সিনেমা নিয়ে খুব একটা কথা বলে না, মানে এমনি কথাবার্তা হয় আর কি। এমনি যাই, প্রয়োজন হলে নিশ্চয়ই যাই। তোমার কি এটা একটা খুব স্ট্রং জায়গা যে ঠিক আছে আমাকে কেউ নিল না? একটা কথা বলে দিই, সৃজিতদা কিন্তু বরাবরই আমার সিনেমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে নিজের পরিসর থেকে। সেটা নিয়ে লেখালেখি করা, সেটা নিয়ে সবাইকে বলা, এটা নিয়ে অন ক্যামেরা কেউ আমাকে কখনো প্রশ্ন করেনি, কারণ এখানে সবাই তো লড়িয়ে দিতে পারলে খুশি। তো কিন্তু সৃজিত মুখোপাধ্যায় কিন্তু বরাবরই আমার সিনেমা নিয়ে লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখেছেন এবং ব্যক্তিগতভাবে সবার করেন, বলে যে তোমার লড়াইটা কিন্তু আমারই লড়াই আসলে, এটা কিন্তু সৃজিত বলে। এটা আমি লড়াই হিসেবে দেখছি না, মানে আমি কিন্তু সৃজিত মুখোপাধ্যায়কে বরাবরই দেখেছি যে আমার সিনেমার পাশে দাঁড়াতে এবং আমার সিনেমা ভালো লাগলে সেটা নিয়ে কথা বলতে, এবং ব্যক্তিগত পরিসরেও একজন ফিল্ম মেকার হিসেবে
উনি বরাবর সাপোর্ট করারই চেষ্টা করেছেন আমার সিনেমাকে, এটা ওনার সম্পর্কে বলতে পারি। আচ্ছা, আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি। সৃজিত না কৌশিক? আমি ওনাদের দুজনের রিসেন্ট কার ছবি কোনোটাই দেখিনি আর কি, ফলে বলাটা কঠিন আর কি। দুজনে এটা কিন্তু খুব বিচ্ছিরি হলো। হ্যাঁ মানে আমি সত্যি রিসেন্ট ওনারা দেখুন, যে কোনো পরিচালককে বিচার করতে হলে তার সাম্প্রতিকতম ছবিটা দিয়ে বিচার করা মানে উচিত। কিলবিলটা দেখা হয়নি এখনো? আমি বেশ কয়েকটা ছবি মিস করে গেছি। ও আচ্ছা, মানে তোমার এই কাজের জন্য কাজের চাপে আর কি। তাহলে তোমাকে আর আমি এই দিকে শুধু ফালতু বিরক্ত করছি না। ওনারা দুজনেই স্বনামধন্য এবং নিজ গুণে নিজের নতুন যারা পরিচালনা করছে তোমার সমসাময়িক যারা, তাদের মধ্যে অনেকে ভালো কাজ করবে বলে আমার বিশ্বাস। একটা নাম বলো। ধরুন আমাদের নির্ঝর মিত্র বলে একটি ছেলে, যার আমি খুবই অল্প কাজের ক্লিপিংস দেখেছি, আমার ভালো লেগেছে। আমার বিশ্বাস অভিরূপ ঘোষ ছবি বানাচ্ছে, ওয়েব সিরিজ বানিয়েছে, ও ভালো কাজ করে। সুদীপ্ত মানে যে কেভিন গার্ড বানিয়েছে, কি অ্যান্ড কসমস বানিয়েছে, ও যদি সুযোগ পায় ভালো ছবি বানাবে। ইন্দ্রশ্রী আচার্য নিজের মতো করে ভালো ছবি বানান, উনি আমার থেকে বয়সে সিনিয়র, কিন্তু উনি তো অপেক্ষাকৃত নতুন ফিল্ম মেকার। জয়দীপ ভালো ছবি বানাবে। SRFTI একটি ছেলে আছে, আমি ওর পরের দিনের মধ্যে ছবি বেরোবে, একটি ভিঞ্চি দ্য একাডেমি বলে, একাডেমি অফ ফাইন আর্টস বলে, হ্যাঁ, জয়ব্রত নাম। তো এরকম প্রচুর নতুন ছেলে আছে যারা, এবং যারা পড়াশোনা করে ছবি তৈরি করতে আসছে, এরকম ছেলেও প্রচুর আছে। হ্যাঁ, পড়াশোনা মানে কাজ করতে করতে অনেকে পড়াশোনা করছে, কিন্তু আমি বলছি যে এরকম প্রচুর পসিবিলিটি আছে। যারা, যেমন ধরুন একটি মহিলা পরিচালক অন্নপূর্ণা চিকি, ওকে ইন্ডাস্ট্রি সবাই চেনে, স্বার্থপর বলে একটা ছবি বানাচ্ছে। হ্যাঁ। তো ওর সঙ্গে যে কথাগুলো হলো, তো যেহেতু আমাদের অনেকগুলো জায়গা খুলেও গেছে, আজকে ইউটিউবই বলো, ছোট ছোট অ্যাপসই বলো, আজকে ছোট ছোট ক্লিক, মুক্তসুখ অনেক রকম বেরিয়ে গেছে, ফলে ছবি তৈরি করে, যেটা তুমি 70mm বলছো বটে, কিন্তু অনেক জায়গায় কিন্তু ছোটখাটো ভাবেও কিন্তু ছবি হচ্ছে। হীরামান্ডি তোমার এখানে হয়ে নেটফ্লিক্সে বেরিয়েছে, তুমি ভাবো অত বড় একটা প্রোডাকশন। হ্যাঁ, তো তথাগতকে আমি যেটা বলছিলাম, আমাদের ভীষণই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে, এবং এখনো ও যে কাজগুলো করছে সেগুলো খুব ইউনিক কাজ, আর আপনারা ওকে ভালোবাসেন আমি জানি, এবং আমিও ওকে খুব খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। আর আশা করব ও ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর কাজ করবে এবং আরো বড় পরিচালক হবে, খুব নাম করবে, এবং ওকে আমরা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে দুটোতেই সমানভাবে দেখবো। আর ওর একটা খুব সুবিধা আছে, ও নিজেকে নিয়েও নিজে কিন্তু ছবি তৈরি করতে পারে, সুতরাং ফলে ফলে যদি করতে পারে, ফলে ও কিন্তু হেরে যাওয়ার পাত্র নয়, ও কিন্তু এগিয়েই যাবে, এটা আমার বিশ্বাস। এবং এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগলো, আর কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। নিবেদিতা দি একজন সিনিয়র সাংবাদিক, তিনি যখন চ্যানেল খুলেছেন তাতে আপনারা বিভিন্ন ধরনের খবর পাবেন, সুতরাং আপনারা অবশ্যই দেখুন নিবেদিতা অনলাইন।